একটা কেক, মাত্র একটা কেক, কিন্তু সেই কেক বানানোর জন্য যদি একটা 9 বছরের শিশুকে হারাতে হয় তার শৈশব, তার নিরাপত্তা, এমনকি তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকেও, তাহলে সেটা কি মেনে নেওয়া যায়? একদিকে পুরো দেশ ক্ষুধায় কাতরাচ্ছে, মানুষ একবেলা খাবারের জন্য লড়াই করছে প্রতিনিয়ত, অন্যদিকে রাষ্ট্রপ্রধানের জন্মদিন উদযাপনের জন্য বাধ্য করা হচ্ছে সবাইকে। আর সেই নিষ্ঠুর বাস্তবতার মাঝখানে পড়ে যায় আমাদের আজকের গল্পের ছোট্ট লামিয়া, যার অপরাধ শুধু একটাই ছিল, তার নাম উঠে এসেছিল একটা কাগজের টুকরোয়। আজকের গল্প শুধু একটা কেকের গল্প নয়, এটা বেঁচে থাকার গল্প, ত্যাগের গল্প, এবং এমন এক শিশুর গল্প যে দারিদ্র্য, যুদ্ধ আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিল এক টুকরো স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য। 1990 সালের ইরাক, যুদ্ধ, নিষেধাজ্ঞা আর দুর্ভিক্ষে বিধ্বস্ত একটা দেশ, যেখানে মানুষকে প্রতিদিন ক্ষুধার সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকতে হতো। ঠিক সেই সময়ে দেশের সবচেয়ে বড় চিন্তা ছিল প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জন্মদিন উদযাপন। দক্ষিণ ইরাকের বিস্তীর্ণ জলাভূমিতে বাস করত আমাদের গল্পের প্রধান চরিত্র ছোট্ট লামিয়া। মা বাবাহীন এই মেয়েটার পৃথিবীতে বলতে ছিল শুধুমাত্র তার বৃদ্ধ দাদি আর একটা পোষা মোরগ। কিন্তু ভাগ্যের নির্মম খেলায় একদিন তার উপর পড়ে এমন একটা দায়িত্ব, যেটা পূরণ করতে গিয়ে লামিয়াকে পাড়ি দিতে হয় জীবনের সবচেয়ে কঠিন পথ। একটা কেকের উপকরণ জোগাড় করার সেই অভিযানে লামিয়া মুখোমুখি হয়েছিল ক্ষুধা, প্রতারণা, যুদ্ধের ক্ষত, মানুষের স্বার্থপরতা এবং একই সঙ্গে কিছু অচেনা মানুষের মানবিকতার সাথে। আজকের গল্পটা সেই হৃদয় বিদারক গল্প, যা শেষ হওয়ার পরও অনেকক্ষণ আপনার মনে থেকে যাবে। চলুন এবার শুরু করা যাক। গল্পের শুরু হয় দক্ষিণ ইরাকে 1990 সালে। সে সময় কুয়েত ইস্যুকে কেন্দ্র করে জাতিসংঘ ইরাকের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেই নিষেধাজ্ঞার প্রভাবে পুরো দেশ জুড়ে নেমে এসেছিল চরম দারিদ্রতা। মানুষের ঘরে খাবারের অভাব, ওষুধের সংকট, এমনকি ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্রও ছিল না। প্রতিটি দিন যেন বেঁচে থাকার জন্য একটা কঠিন সংগ্রামে পরিণত হয়েছিল। একদিকে সাধারণ মানুষ যখন ক্ষুধা আর অভাবের সঙ্গে লড়াই করছিল, অন্যদিকে তখন দেশের প্রেসিডেন্টের জন্মদিনকে জাতীয় উৎসবের মতো উদযাপন করা হচ্ছিল। প্রত্যেক নাগরিকের কাছ থেকে আশা করা হতো তারা যেন এই জন্মদিনের উদযাপনে অংশ নেয়। নিজের জীবন যতই কষ্টে ভরা হোক না কেন, প্রেসিডেন্টের জন্মদিন পালন করা যেন সবার জন্য একটা বাধ্যতামূলক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছিল। 1990 সালের 24শে এপ্রিল, প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জন্মদিনের ঠিক দুদিন আগের ঘটনা। আমরা দেখতে পাই দক্ষিণ ইরাকের মেসোপটেমিয়া মার্শের অঞ্চলকে। এই অঞ্চলটা ছিল বিস্তীর্ণ একটা জলাভূমি দ্বারা বেষ্টিত, যেখানে জমির চেয়ে পানির পরিমাণটাই ছিল বেশি। এখানকার জীবনযাত্রাও একেবারে আলাদা। মানুষরা ছোট্ট ছোট্ট ঘাস আর খড় দিয়ে তৈরি কুঁড়ে ঘরে বাস করত, আর এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য ভরসা ছিল শুধুমাত্র নৌকা। এখানকার প্রায় সবার কাছেই ছিল নিজস্ব একটা ছোট্ট বোট। এই জলাভূমিতেই বাস করত 9 বছর বয়সী একটা মেয়ে, লামিয়া। সে তার দাদির সঙ্গেই থাকে। বহু আগেই তার মা বাবা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। লামিয়ার ঘরে আছে একটা পোষা মোরগ তার, যার নাম হিন্দি। দাদি যখন কাজে ব্যস্ত থাকতেন, তখন লামিয়া সেই মোরগটির সঙ্গে গল্প করে সময় কাটাতো। ইরাকে দাদিকে বিবি নামে ডাকা হয়। প্রতিদিন সকালে একটা পানির ট্যাঙ্কার আসে তাদের এখানে। ঘন্টার পর ঘন্টা মানুষ বালতি আর গ্যালন হাতে লাইনে দাঁড়িয়ে থাকে। তারপর কষ্ট করে 1 বা 2 গ্যালন পানি সংগ্রহ করতে পারে তারা। ফলমূল আর শাকসবজির দাম এই অঞ্চলে এতটাই বেশি ছিল যে অনেক সময় বাজারে গিয়েও খালি হাতে বাড়ি ফিরতে হতো বাসিন্দাদের। তো এভাবেই নিত্যদিনের সংগ্রামে কেটে যাচ্ছিল এদের জীবন। একদিন নৌকায় করে বাড়ি ফেরার পথে তারা দেখতে পায় পানির ওপর নির্মিত একটা ঘর আগুনে পুড়ে যাচ্ছে। আসলে রাতের বেলা এসব ঘরে লণ্ঠন জ্বালিয়ে রাখা হতো। শুকনো খড় এবং কাঠ দিয়ে তৈরি হওয়ায় এখানে আগুন লেগে যাওয়ার ঘটনাটা ছিল খুবই সাধারণ একটা বিষয়। তো সেদিন সন্ধ্যায় কাজ শেষ করে লামিয়া যখন নিজের নৌকায় বসে পড়াশোনা করছিল, ঠিক তখন তার বন্ধু সাইদ তাকে দেখতে আসে। তারা দুজনে একই স্কুলে পড়তো, কিন্তু সেদিন দুজনের মনেই ছিল অদ্ভুত রকমের একটা ভয়। কারণ পরদিন স্কুলে একটা লটারির মতো ব্যবস্থা করা হবে। সেই লটারিতে যার নাম উঠবে
তাকে প্রেসিডেন্টের জন্মদিনের অনুষ্ঠানের জন্য বিশেষ কিছু জোগাড় করার দায়িত্ব নিতে হবে। তাই তার ভয় ছিল যদি তাদের নাম উঠে আসে, কারণ কেক বা ফলমূলের ব্যবস্থা করা তাদের পরিবারের পক্ষে সম্ভব নয়। যেখানে একবেলা খাবার জোগাড় করাই কঠিন, সেখানে এসব আয়োজনের কথা ভাবাও বিলাসিতা। তো সাইদ জানায় জন্মদিনের দিন সে তার বাবার সঙ্গে শহরে যাবে। সেখানে তাকে একটা অ্যামিউজমেন্ট পার্কের টিকিট বিক্রি করতে হবে। এভাবে সেদিনটা পার হয়। পরদিন সকালে বিবি আর লামিয়া একটা পরিকল্পনা করে। বিবি তাকে বলে, স্কুলে প্রার্থনা শুরু হলে তুমি চুপি চুপি বাথরুমে গিয়ে লুকিয়ে থাকবে, তাহলে হয়তো তোমার নামের চিরকুট জমা দিতে হবে না, আর এই দায়িত্ব থেকেও তুমি বেঁচে যেতে পারবে। এ সময় তাদের দুজনেরই মনে হয় হয়তো এই কৌশলটা কাজে দিতে পারে। ঠিক তখনই এক ব্যক্তি আসে তাদের বাড়িতে। সে এক ধনী মানুষের খামারে কাজ করত। সেখানে বিবি শ্রমিক হিসেবে কাজ করে। লোকটি দুধের একটা প্যাকেট দিয়ে তাকে জানায় মালিক আর বিবিকে কাজে যেতে নিষেধ করেছেন, কারণ তার অনেক বয়স হয়েছে, তাই বিবি আর কঠোর পরিশ্রম করার জন্য উপযুক্ত নন। কথাটি শুনে গভীর চিন্তায় পড়ে যান বিবি, কারণ এই কাজটিই ছিল তার আয়ের একমাত্র ভরসা। তো সে চলে যাওয়ার আগে লামিয়াকে একটা আপেল দেয়, আর লামিয়া সেটা নিজের ব্যাগে রেখে নৌকায় করে স্কুলের উদ্দেশ্যে একসময় রওনা হয়। স্কুলে পৌঁছাতে একটু দেরি হওয়ায় শিক্ষক তাকে প্রথমে থামিয়ে দেন এবং তারপর তার থেকে ব্যাগটা নিয়ে নেন। এরপর লামিয়া প্রার্থনায় যোগ দিতে চলে যায়, আর দেখা যায় সেই সুযোগী শিক্ষক ব্যাগ থেকে আপেলটি বের করে নিচ্ছেন। পুরো স্কুল জুড়ে তখন প্রেসিডেন্টের জন্মদিনের প্রস্তুতি তুঙ্গে উঠেছিল। দেয়ালে আঁকা হচ্ছিল প্রেসিডেন্টের বিশাল প্রতিকৃতি, আর প্রার্থনার সময় উচ্চস্বরে স্লোগান দেওয়া হচ্ছিল, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা প্রেসিডেন্টের সঙ্গে আছি, প্রয়োজনে একবেলা খাবার কম খেয়ে হলেও আছি। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর অবশেষে প্রার্থনা শেষে সবাই ক্লাসরুমে ফিরে আসে। শিক্ষক ভেতরে ঢুকতেই লামিয়ার বুক ধড়ফড় করে ওঠে। সে বাথরুমে যাওয়ার অজুহাত দেখায়, কিন্তু শিক্ষক তাকে নিজের আসনে বসে থাকতে বলেন। কিন্তু সিটে বসে ব্যাগটা খুলে লামিয়া দেখতে পায় তার আপেলটি সেখানে নেই। সকাল থেকে লামিয়ার পেটে কিচ্ছু পড়েনি। আপেলটি পেয়ে সে ভেবেছিল এটা দিয়েই সে সকালের নাস্তা সারবে, কিন্তু আপেলটা না থাকায় তার মনটা ভেঙে যায়। এদিকে সাইদও সেদিন দেরিতে স্কুলে আসে, আর এতে শিক্ষক রেগে গিয়ে তাদের নিজের নামের 5টা চিরকুট বানাতে বলে। এরপর সবাই নিজেদের নাম লিখে একটা বাক্সে জমা দেয়। অবস্থাটা এমন হয়েছিল এরপর যে সব কিছু এখন নির্ভর করছিল ভাগ্যের উপর, কিন্তু ভাগ্য তো আর সবসময় সবার প্রতি সদয় হয় না। তাই সাইদ তার নামের 5টি চিরকুট বাক্সে ফলে। এক সময় শিক্ষক প্রথম চিরকুটটা তুলে এক ছাত্রকে সাজসজ্জার দায়িত্ব দেন। দ্বিতীয় চিরকুটে উঠে আসে সাইদের নিজের নাম। তাকে ফলমূল সংগ্রহের কাজ দেয়া হয়, কিন্তু এতে সাইদ আপত্তি জানায়। সে বলে আজ তাকে বাবার সঙ্গে শহরে যেতে হবে, এ অবস্থায় সে এটা করতে পারবে না। কিন্তু শিক্ষক কঠোর কণ্ঠে নির্দেশ দেন তাকে এটা অমান্য করলে শাস্তি তাকে পেতে হবে, কারণ এটা সরকারি নির্দেশের বিরুদ্ধে। তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে সাইদ দায়িত্বটি নিয়ে নেয়। এরপর শিক্ষক আরেকটা চিরকুট তোলেন, আর এবার উঠে আসে লামিয়ার নাম। চিরকুটে লেখা ছিল তাকে প্রেসিডেন্টের জন্য একটা সুস্বাদু সুন্দর কেক তৈরি করে এনে দিতে হবে। যে দায়িত্বের কথা ভেবে লামিয়া সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল, ঠিক সেটিই তার ঘাড়ে এসে পড়েছে এবার। কিন্তু শিক্ষকের আচরণ দেখে মনে হচ্ছিল সে যেন ভাগ্যবতী, কারণ এত বড় দায়িত্ব পাওয়া নাকি সৌভাগ্যের বিষয়। কিন্তু লামিয়ার মনের ভয় আর অসহায়ত্বের কথা তো আর কেউ জানতো না। তো স্কুল ছুটি হওয়ার পর সেই আতঙ্ক তার মনকে একেবারে তাড়া করে বেড়াচ্ছিল। ভারী হৃদয় নিয়ে সেই নিজের নৌকায় চড়ে বাড়ির পথে রওনা দেয় এক সময়। কিন্তু সেখানেও তার জন্য অপেক্ষা করছিল আরও কঠিন একটা বাস্তবতার। লামিয়া জানতো সেসব, তাই গভীর চিন্তায় ডুবে গিয়েছিল লামিয়া। সে বুঝতে পারছিল না কিভাবে বিবি আগেই জেনে গেলেন যে সব কিছু গণ্ডগোল হয়ে গিয়েছে। কিন্তু আসলে সাইদের মায়ের কাছ থেকে বিবি আগেই শুনেছিলেন যে প্রেসিডেন্টের জন্মদিনের জন্য কেক আনার দায়িত্ব পড়েছে লামিয়ার উপর। তাই বাড়ি ফেরার পর কিছুটা অদ্ভুত দেখালেও বিবি তাকে বকাঝকা করেন না, বরং শান্ত গলায় তাকে বলেন, কাল আমরা শহরে যাব, কেক বানানোর জন্য যা যা দরকার সব কিনে নিয়ে আসবো। বিবির এই কথায় লামিয়া কিছুটা অবাকই হয়, কারণ বিবি টাকা কোথায় পাবে, তার উপরে তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু বিবি তাকে আরও অবাক করে দিয়ে সেদিন রাত্রেই একটা কাগজে প্রয়োজনীয় জিনিসগুলোর তালিকা লিখে ফেলেন। 3টা ডিম, 1 কেজি ময়দা, আধা কেজি চিনি এবং কিছু বেকিং পাউডার তাদের লাগবে। কিন্তু সমস্যা হলো এত কিছু কেনার মতো টাকা তাদের কোথায়।
আসলে রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর বিবি নিজের বহু বছরের পুরনো পকেট ঘড়ি আর একটা রেডিও আলাদা করে রেখে দিয়েছিলেন। সেগুলো বিক্রি করেই কিছু টাকা জোগাড় করার পরিকল্পনা করেছিলেন তিনি। যা হোক, পরদিন সকাল হতেই শুরু হয় আর একটা কঠিন দিন তাদের জন্য। শহরে যাওয়ার সময় লামিয়া তার প্রিয় মোড়কহীনকেও সঙ্গে নেয়। এরপর তারা রাস্তার পাশে দাঁড়িয়ে শহরে যাওয়ার গাড়ির জন্য অপেক্ষা করতে শুরু করে। এ সময় লামিয়া আকাশের দিকে তাকিয়ে দেখতে পায় কয়েকটা যুদ্ধ বিমান উড়ে যাচ্ছে তাদের মাথার উপর দিয়ে। এর কিছুক্ষণ পর একটা গাড়ি এসে থামে তাদের কাছে। গাড়ির যাত্রীরাও শহরের দিকে যাচ্ছিল, তাই তারা বিবি আর লামিয়াকে তাদের সঙ্গে তুলে নেয়। গাড়িতে আরও একজন সৈনিক ছিল যে নিজের বিয়েতে যাচ্ছিল। এক ভয়াবহ বোমা বিস্ফোরণে সে তার দু চোখ হারিয়েছে। এই গাড়ির চালকের নাম ছিল জাসিম এবং সে ছিল খুবই হাসি খুশি আর মজার একজন মানুষ। অল্প সময়েই সে বিবি ও লামিয়ার সঙ্গে বেশ আপন হয়ে যায়। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর একসময় তারা এসে পৌঁছায় শহরে। সরগরম তখন শহরের পরিবেশ, চারদিকে মানুষের ভিড়। কেউ পুরনো জিনিস বিক্রি করছে, কেউ আবার সেগুলো কিনছে। বিবি লামিয়াকে নিয়ে এবার একটা কাপড়ের দোকানের সামনে এসে দাঁড়ান। লামিয়া দেখতে পায় দোকানে ঝুলছে ধুয়ে মুছে পরিষ্কার করা পুরনো সব পোশাক। সেখান থেকে বিবি এবার লামিয়ার জন্য একটা স্কুল ড্রেস কিনে নেন এবং তার বিনিময়ে তিনি নিজের সেই রেডিওটা দিয়ে দেন দোকানিকে। রেডিওটি এখনও ভালো অবস্থায় থাকায় দোকানদারও বিনিময়ে রাজি হয়ে যায়। নতুন পোশাকটি বিবি সেখানেই লামিয়াকে পরিয়ে দেন। এদিকে সংবাদে দেখা যাচ্ছিল মূল্যস্ফীতি বেড়ে চলেছে। অনেক পরিবার এমন অবস্থায় পৌঁছেছে যে দিনে একবেলা খাবার জোগাড় করাও তাদের জন্য অসম্ভব হয়ে উঠছিল। কোথাও কোথাও পুরো পরিবার মাত্র একটা ডিম ভাগাভাগি করে খেয়ে দিন পার করছিল। তেল, চিনি, ফলমূল, শাকসবজি সব কিছুরই দাম ছিল আকাশ ছোঁয়া। এরপর বিবি লামিয়াকে নিয়ে একটা ছোট্ট রেস্তোরাঁয় নিয়ে আসেন। সেখানে এক মহিলা তাদের আন্তরিকভাবে স্বাগত জানায়। এই মহিলা ছিলেন রেস্তোরাঁটির মালিক এবং লামিয়াকে তিনি খুব স্নেহের সঙ্গে গ্রহণ করেন। কিন্তু কিছুক্ষণ পর বিবির মুখ থেকে এমন একটা কথা বের হয় যেটা শুনে লামিয়ার পৃথিবী যেন থমকে গিয়েছিল। বিবি বলেন, এখন থেকে লামিয়া তোমাদের সঙ্গেই থাকবে। তোমরা খুব ভালো মানুষ, ওর ভালো যত্ন নেবে তোমরা। ও যেন বাবা মায়ের অভাব অনুভব না করে, এটা খেয়াল রেখো। বিবি যখন এই কথাগুলো বলছিল তখন লামিয়ার চোখ অশ্রুতে ভরে ওঠে। সে বুঝতে পারে বিবি আসলে তাকে শহরে নিয়ে এসেছিল অন্যর কাছে রেখে দেওয়ার জন্য। অন্যদিকে বিবিও বুঝতে পারছিল লামিয়ার কষ্ট, তাই তিনি কষ্টের সঙ্গে লামিয়াকে বোঝান তার কাজ চলে গেছে, বয়সও অনেক হয়ে গিয়েছে তার, এখন আর তিনি আগের মতো কাজ করতে পারবেন না। তাই লামিয়ার দায়িত্ব বহন করাও এখন তার পক্ষে অনেক কঠিন। কিন্তু লামিয়া তাকে স্পষ্ট জানিয়ে দেয় সে এখানে থাকতে চায় না। কিন্তু বিবি আগেই সব কথা পাকাপাকি করে ফেলেছিলেন, তাই এখন আর তার পিছু হটার সুযোগ ছিল না। এরপর বিবি যখন ভেতরে গিয়ে ওই মহিলার স্বামীর সঙ্গে ফোনে কথা বলছিলেন তখন সুযোগ বুঝে লামিয়া সেখান থেকে পালায়। অনেক দূরে দৌড়ে গিয়ে সে একটা নির্জন জায়গায় এসে বসে। কিন্তু সে কোথায় যাবে, কি করবে কিছুই বুঝতে পারছিল না। এ সময় হঠাৎ তার চোখে পড়ে নিজের কাছে থাকা কেকের রেসিপির কাগজটির ওপর, আর সঙ্গে সঙ্গে তার মুখে আবার হাসি ফুটে ওঠে। সে মনে মনে সিদ্ধান্ত নেয় যাই হোক না কেন আগামীকাল সেই স্কুলে কেক নিয়েই যাবে। এ সময় তার মনে পড়ে সাইদ একদিন বলেছিল সে মাঝে মাঝে তার বাবার সঙ্গে একটা অ্যামিউজমেন্ট পার্কে কাজ করতে যায়। তাই লামিয়া এবার সেখানেই যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বাসে উঠতে গিয়ে দেখা দেয় একটা নতুন সমস্যা। তার কাছে তো কোনো ভাড়া ছিল না, তাই কন্ডাক্টর লামিয়াকে বাসে তুলতে অস্বীকার করে। কিন্তু তবুও হাল ছাড়ে না লামিয়া। বাস ছেড়ে দিলে সে পেছনে ঝুলে চুপি চুপি যাত্রা শুরু করে। এভাবে একসময় অ্যামিউজমেন্ট পার্কে পৌঁছে সে অনেকের কাছে সাইদের বাবার খোঁজ করে, কিন্তু কেউই কিছু বলতে পারে না লামিয়াকে। ঠিক তখনই দূরে সে দেখতে পায় সাইদ এবং তার বাবাকে, আর তখনই এক চমকে দেয়া সত্য প্রকাশ পায়। সাইদ এবং তার বাবা আসলে পার্কে চুরি করে জীবিকা নির্বাহ করত, কিন্তু সাইদ তাকে বলেছিল সে পার্কে কাজ করে বাবার সাথে। এর মধ্যে দূর থেকে লামিয়া লক্ষ্য করে এক ব্যক্তি পুলিশকে সাইদের দিকে ইশারা করে কিছু বলছে। সম্ভবত সাইদ তার টাকা চুরি করেছিল। পুলিশকে নিজেদের দিকে এগিয়ে আসতে দেখে এদিকে সাইদ দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু তার বাবা ধরা পড়ে যায়। এটা দেখে লামিয়াও সাইদের পেছনে দৌড়াতে থাকে। অন্যদিকে বিবি তখন শহরের প্রতিটি কোণে নাতনিকে খুঁজে বেড়াচ্ছিলেন এবং অবশেষে হতাশ হয়ে তিনি কাছের একটা পুলিশ স্টেশনে গিয়ে হাজির হন।
কিন্তু কর্তব্যরত অফিসার তার কাছে সব শুনে তাকে জানিয়ে দেন এত দ্রুত নিখোঁজ ডায়েরি করা সম্ভব নয় তাদের পক্ষে। তাই তিনি বিবিকে বাড়ি ফিরে যেতে বলেন। কিন্তু বিবি হাল ছাড়ার পাত্র ছিলেন না। তিনি জেদ ধরে বসে থাকেন। লামিয়াকে খুঁজে না পাওয়া পর্যন্ত তিনি একটুও নড়বেন না। অনেকক্ষণ অপেক্ষার পর বিবি আবার অফিসারের সঙ্গে তর্ক শুরু করে দেন। তাদের কাছে তিনি জানতে চান কোনো খোঁজ পাওয়া গেছে কিনা তার নাতনির। কিন্তু অফিসার কোনো গুরুত্বই দেন না তার কথায়। ঠিক তখনই সেখানে একটা পার্সেল পৌঁছে দিতে আসে জসিম, মানে সেই গাড়ি চালক যে সকালে তাদের শহরে নিয়ে এসেছিল। বিবিকে দেখে এবং তার কাছে সব শুনে জসিম তাকে শান্ত করার চেষ্টা করে এবং আশ্বাস দেয় সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। এদিকে শহরে অন্য প্রান্তে একটা ছোট্ট দোকানে এক গর্ভবতী নারী কিছু জিনিস কিনতে এসেছিল। তাকে দেখে মনে হচ্ছিল দোকানদারের সঙ্গে বেশ ঘনিষ্ঠতা রয়েছে তার। দোকানদার প্রায়ই তাকে বিনা পয়সায় খাবার দেয়, আর বিনিময়ে সেই নারীও তার সঙ্গে সময় কাটায়। তাদের কথাবার্তা দেখে বোঝা যাচ্ছিল সম্পর্কটা অনেক দিনের তাদের। আর ঠিক তখনই সেখানে এসে হাজির হয় লামিয়া আর সাইদ। তারা কিছু চিনি কিনতে এসেছিল, কিন্তু দোকানদার বিরক্ত হয়ে তাদেরকে তাড়িয়ে দিতে থাকে। সে তাদেরকে বলে দোকান বন্ধ হয়ে গেছে। কিন্তু দুজনকে ফিরে যেতে দেখে সেই গর্ভবতী মহিলার খুব খারাপ লাগে। সে দোকানদারকে বলে, ওদের যদি তুমি একটু চিনি দিয়ে দাও তাহলে আমি তোমার সঙ্গে আরও কিছুক্ষণ থাকব। এই প্রস্তাব শুনে দোকানদার গদগদ হয়ে রাজি হয়ে যায়। সে লামিয়া আর সাইদকে আবার ডাক দেয় তার কাছে এবং দোকানের বাইরে দাঁড় করিয়ে তাদেরকে বলে বাইরে কেউ এলে যেন সঙ্গে সঙ্গে তাকে জানায় ওরা, আর এর বিনিময়ে তারা চিনি পাবে। এরপর সে মহিলাকে নিয়ে দোকানের ভেতরে একটা ঘরে চলে যায়। এদিকে লামিয়া এবং সাইদ দোকানের বাইরে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর হঠাৎ ভেতর থেকে সেই মহিলার চিৎকার ভেসে আসে। আসলে তার প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছিল। এই পরিস্থিতিতে দোকানদারও ভীষণ ভয় পেয়ে যায়। সে দ্রুত মহিলাকে নিয়ে একটা হাসপাতালের দিকে রওনা হয়। এ সময় তার সাথে সাইদ এবং লামিয়াকেও নিয়ে নেয় সে। কিন্তু পথে সে বলে হাসপাতালের সামনে নামিয়ে দিয়েই সে চলে যাবে, কারণ এসব ঝামেলায় সে জড়াতে চায় না। শেষ পর্যন্ত সাইদ আর লামিয়াই হাসপাতালে মহিলাটিকে নিয়ে ভর্তি করায়। দেখা যায় হাসপাতালে তখন রোগী আর আহত সৈন্যে ভরা, চারদিকে ভিড় আর বিশৃঙ্খলা। সেই সুযোগে সাইদ আইসিইউর ভেতরে ঢুকে পড়ে। সেখানে একটা টেবিলের উপরে কিছু ফল আর একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল দেখতে পাইছে। পেটে ক্ষুধা থাকায় মনে কোনো দ্বিধা না রেখেই সেগুলো চুপি চুপি সাইদ তার নিজের ব্যাগে ভরে নেয়। এরপর বাইরে এসে লামিয়া যখন ব্যাগের কথা জানতে চায় তখন সাইদ বিষয়টা এড়িয়ে যায়। অন্যদিকে জসিম পুলিশ স্টেশনে লামিয়ার একটা স্কেচও তৈরি করে ফেলেছিল, যাতে তাকে খুঁজে বের করা সহজ হয় পুলিশের জন্য। কিন্তু সে সময় হঠাৎ বিবি অসুস্থ হয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যান তিনি। আর এই দেখে জসিম দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসে। ওদিকে হসপিটাল থেকে বেরিয়ে সাইদ আর লামিয়া ডিম কেনার জন্য একটা দোকানে গিয়ে হাজির হয়েছিল। কিন্তু তারা সেখানে গিয়ে দেখতে পায় দোকানদার তখন অন্য একজন ক্রেতার সঙ্গে তর্ক করতে ব্যস্ত। এর মধ্যে লামিয়া তার কাছে ডিম চাইলে এবং বিনিময়ে ঘড়ি দিতে চাইলেও দোকানদার রেগে যায় তার ওপর। সে বলে টাকা ছাড়া কোনো ডিম পাওয়া যাবে না, আজ সকাল থেকে একটাও বিক্রি করতে পারিনি। দোকানদারের কথা শুনে সাইদ দোকানের ভারী বস্তাগুলো গুছিয়ে দিতে সাহায্য করার প্রস্তাব দিয়ে বলে, আমরা যদি বাকি 5টা বস্তা তুলে দিই তাহলে কি তুমি আমাদের ডিম দেবে? তার এই কথা এবার দোকানদার রাজি হয়। অনেক কষ্ট করে এরপর সব বস্তা সরানোর পর শেষ পর্যন্ত লামিয়া এবং সাইদ 5টা ডিম পায়। কিন্তু ভারী বস্তা তোলার কারণে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল দুজন। ঠিক তখনই সাইদের চোখে পড়ে একজন পুলিশ অফিসার। সে ভাবছিল তার বাবার খোঁজ নেবে তার থেকে, কিন্তু লামিয়া যখন এটা বুঝতে পারে তখন তাকে থামিয়ে দেয়। সে বলে পুলিশ সাইদকেও গ্রেপ্তার করতে পারে। তার এই কথা এবার সাইদকে আনতে দেয়। অন্যদিকে হাসপাতালে বিবির অবস্থাও আরও খারাপ হচ্ছিল। এক নারী ডাক্তার পরীক্ষা করে জানান আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পাওয়া যাচ্ছে না, তবুও তারা সর্বোচ্চ চেষ্টা করছে। ডাক্তারের কথা শুনে জসিম এবার পকেট থেকে কিছু টাকা দিয়ে ডাক্তারকে অনুরোধ করে সে যেন বিবির যত্নের কোনো ত্রুটি না করে। এদিকে ডিম হাতে পাওয়ার পর সাইদ ও লামিয়া বুঝতে পারছিল টাকা ছাড়া এই শহরে কেউ কাউকে কিচ্ছু দেবে না। তাই তারা সিদ্ধান্ত নেয় বিবির পুরনো পকেট ঘড়িটা বিক্রি করার। কিন্তু অনেক জায়গায় চেষ্টা করলেও বেশ কয়েকজন দোকানদার ঘড়িটি কিনতে অস্বীকার করে। পরে তারা একটা ঘড়ির দোকানে যায়। দোকানদার সন্দেহের চোখে ঘড়িটা দেখে জিজ্ঞাসা করে, এটা কি তোমরা চুরি করেছো? লামিয়া বলে, না, এটা আমার বাবার ঘড়ি। কিন্তু দোকানদার ঠাট্টা সুরে বলে, সব চোরই এখানে এসে প্রথমে একই কথা বলে।
কিন্তু তারপরেও সে মাত্র 10,000 দিনার দিতে রাজি হয় ওদের। শুনতে অঙ্কটা বড় মনে হলেও তখনকার মুদ্রাস্ফীতির কারণে সেই টাকার প্রকৃত মূল্য ছিল খুবই কম। কিন্তু তারপরেও লামিয়া রাজি হয়ে যায়। টাকা হাতে পেয়ে তারা একটা কেকের দোকানে আসে। এ সময় লামিয়ার মনে হয় কেক বানানোর মতো এত কষ্ট করার চেয়ে সরাসরি একটা কেক কিনে নেওয়াই তো ভালো। এই চিন্তা থেকে সে একটা কেক কেনার জন্য দোকানিকে টাকা দেয়। কিন্তু দোকানদার টাকা দেখেই বলে এগুলো তো নকল নোট, আর কথাগুলো বলেই সে তাদের দোকান থেকে বের করে দেয়, এমনকি টাকাগুলো ফেরত দেয় না। এসব শুনে হতাশ হয়ে লামিয়া এবং সাইদ রাস্তায় বসে পড়ে। সেখানে কিছু সময় বসে থাকার পর সাইদ সিদ্ধান্ত নেয় সে বাড়ি ফিরে বাবার খোঁজ করবে। কিন্তু লামিয়া কিছুতেই বাড়ি ফিরতে রাজি ছিল না। কেক বানানোর সব উপকরণ সংগ্রহ না করা পর্যন্ত সে হার মানবে না। তাই সাইদও তার সঙ্গে থাকতে বাধ্য হয়। এরপর তারা আর একটা দোকানে গিয়ে হাজির হয়। সেখানেও ছিল বিশাল ভিড়। মানুষের হাতে টাকা আছে কিন্তু দোকানে পণ্য নেই। সবাই লাইনে দাঁড়িয়েও কিছু কিনতে পারছে না। এই অবস্থায় লামিয়া চুপি চুপি গুদামের ভেতরে ঢুকে একটা পাত্রে সামান্য ময়দা নিতে যায়। কিন্তু একজন কর্মচারী তাকে দেখে ফেলে এবং ধাওয়া করে। ধরা পড়া থেকে বাঁচতে প্রাণপণে সাইদ আর লামিয়া একটা ট্রাকের আড়ালে লুকিয়ে পড়ে। এ সময় সাইদ মজা করে বলে, তুমিও দেখছি চুরি করা শিখে গিয়েছো। কিন্তু লামিয়া তার কথার প্রতিবাদ করে বলে, আমি চোর নই, আমি এটা টাকার বিনিময়ে নিয়েছি, তোমার মতো হাসপাতালে রোগীদের ফল চুরি করিনি। লামিয়ার কথায় এবার সাইদ চুপ হয়ে যায়। তারপর তারা একটা মসজিদে গিয়ে পৌঁছায়। লামিয়া তার প্রিয় মোরগ হিন্দকে সাইদের কাছে রেখে এবার ভেতরে ঢোকে। কিছুক্ষণ পর সাইদ দৌড়ে এসে জানায় একজন লোক তাদের মোরগটি নিয়ে গেছে। এই খবর শুনে লামিয়া একেবারে ভেঙে পড়ে। হিন্দ তার কাছে শুধু একটা পোষা প্রাণী ছিল না, সে ছিল তার পরিবারের সদস্যদের মতো। সে রাগে তাই সাইদকে দোষারোপ করতে থাকে, এমনকি সাইদের বাবাকেও অপমান করে বসে লামিয়া। কিন্তু বাবার অপমান শুনে এবার সাইদও রেগে যায় তার উপর এবং তাকে ধাক্কা দিয়ে বলে, অন্তত আমার বাবা এখনও বেঁচে আছেন, তুমি তাকে নিয়ে একটা কথাও বলবে না। এরপর সে ব্যাগ থেকে কোল্ড ড্রিঙ্কের বোতল বের করে মাটিতে আছড়ে ভেঙে ফেলে। তারপর সে বলে, আমি এগুলো তোমার জন্য এনেছিলাম। এরপর রাগ আর অভিমানে সাইদ সেখান থেকে চলে যায়। সাইদ চলে যাওয়ার পর লামিয়া বুঝতে পারে রাগের মাথায় সে অনেক ভুল কথা বলে ফেলেছে সাইদকে। সত্যিই তো, বাবার অপমানের কথা কোন সন্তানই বা শুনতে পারে। অন্যদিকে সাইদ পুলিশ স্টেশনে গিয়ে বাবার খোঁজ নিতে শুরু করেছিল ততক্ষণে, কিন্তু কেউই তার সম্পর্কে কোনো তথ্যই দিতে পারছিল না। এদিকে লামিয়াও পাগলের মতো হিন্দকে খুঁজে বেড়াচ্ছিল এবং খুঁজতে খুঁজতে সে এক সময় একটা মুরগির দোকানে এসে পৌঁছায়। দোকানদারকে মোরগটির কথা বলতেই লোকটি বুঝতে পারে সম্ভবত কেউ সেটাকে এখানেই বিক্রি করেছে। লামিয়ার দুর্দশা দেখে সেই দোকানি তাকে কিছু চিনি দেয় এবার, এবং আশ্চর্যজনকভাবে সেই হিন্দকেও ফিরিয়ে দেয় দোকানি। কিন্তু তারপরই লোকটির আচরণ বদলে যায়। লামিয়াকে একা পেয়ে তার ভেতরের পশুত্ব জেগে ওঠে। সে লামিয়াকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায়, তবে লোকটির আচরণ সন্দেহজনক হয় লামিয়া আগে থেকেই সতর্ক হয়ে গিয়েছিল। এরপর সেই লোকটা তাকে একটা অন্ধকার সিনেমা হলের পাশ দিয়ে যখন নিয়ে যাচ্ছিল, তখন চারপাশের পরিবেশটা দেখে লামিয়ার ভয় করতে শুরু করে। আর এক সময় তাই সুযোগ বুঝে সে দৌড়ে পালাতে শুরু করে। কিন্তু লোকটি তার এই অবস্থা দেখে চোর চোর বলে চিৎকার করতে শুরু করলে পাশ দিয়ে যাওয়া দুজন পুলিশ তার কাছে এসে লামিয়াকে ধরে ফেলে এবং পুলিশ স্টেশনে নিয়ে আসে। কিন্তু সেখানে লামিয়ার সঙ্গে আবার দেখা হয়ে যায় জসিমের সাথে। তার সব কথা শুনে জসিম তাকে নিয়ে যায় এবার হাসপাতালে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেখানে গিয়ে তারা দেখতে পায় বিবি আর তার কক্ষে নেই। এই দৃশ্য দেখে লামিয়ার বুকটা কেঁপে ওঠে। কিছুক্ষণ পর জসিম যখন বাইরে থেকে ফিরে আসে, তখন তার চোখে মুখে ছিল গভীর বিষাদের ছাপ। জসিমের মুখের ভাব দেখেই এক মুহূর্তেই লামিয়া সব বুঝে যায়। তার বিবি আর বেঁচে নেই। কান্নায় ভেঙে পড়ে ছোট্ট লামিয়া। বিবির মৃত্যুর সাথে সাথে তার জীবনের শেষ আশ্রয়টুকু হারিয়ে গিয়েছিল। এরপর বিবির মরদেহটা কফিনে রাখা হয়। তারপর সেটা গাড়ির ছাদে বেঁধে তারা গ্রামের পথে রওনা দেয়। সেদিন রাত্রেই গ্রামের সবাই মিলে বিবিকে দাফন করে। এরপর লামিয়া সাইদের বাড়িতে আসে। সাইদের মা লামিয়ার সংগ্রহ করা উপকরণ দিয়ে কেক বানাতে শুরু করেন। কিন্তু লামিয়ার মন তখনও ভারী হয়েছিল। সে ভাবছিল মাত্র একদিনের মধ্যে কিভাবে তার পুরো জীবনটা বদলে গেছে। সেদিন রাত্রে ঠিকমতো ঘুমাতেও পারে না লামিয়া। পরদিন আসে প্রেসিডেন্টের জন্মদিন। স্কুল জুড়ে উৎসবের পরিবেশ, সবাই আনন্দে ব্যস্ত। সাইদও ফল নিয়ে হাজির হয়েছে এবং লামিয়াও কেক নিয়ে এসেছে, সাইদের মায়ের বানানো কেক।
শিক্ষক লামিয়ার বানানো কেক দেখে প্রশংসা করেন। কেকটা সত্যি খুব ভালো হয়েছিল। কিন্তু এসবের পরেও লামিয়ার মুখে কোনো হাসি ছিল না, কারণ এই কেকের পেছনে লুকিয়ে ছিল তার জীবনের সবচেয়ে বড় ত্যাগ, সবচেয়ে গভীর বেদনার গল্প। এ সময় হঠাৎ সাইরেন বেজে ওঠে, আর মনে হয় আবারও কোনো বিমান হামলা শুরু হতে যাচ্ছে। তাই ভয়ে লামিয়া আর সাঈদ নিজেদের ডেস্কের নিচে গিয়ে লুকায়। কয়েক মুহূর্ত পর বিকট একটা বিস্ফোরণে স্কুলের দেয়াল কেঁপে ওঠে। এই পরিস্থিতিতেও তাদের চোখে মুখে ফুটে উঠেছিল আতঙ্ক, যেন যুদ্ধ বিধ্বস্ত সেই দেশের প্রতিটা নতুন দিন আর একটা নতুন দুর্যোগের বার্তা নিয়ে আসতো। কিন্তু ভয়ের মাঝেও লামিয়া এবং সাঈদ এবার একে অপরের দিকে তাকিয়ে থাকে। আর সেই দৃশ্যের মধ্য দিয়ে শেষ হয় এই হৃদয়স্পর্শী, বেদনাময় এবং বাস্তব নির্মম প্রতিচ্ছবি সম্বলিত একটা মুভি। শেষ পর্যন্ত লামিয়া কেকটা বানাতে পেরেছিল, আমরা দেখেছি। স্কুলের সবাই সেটাকে সাফল্য হিসেবে দেখেছিল তার। কিন্তু কেউ যেটা জানতো না সেটা হচ্ছে সেই কেকের প্রতিটা স্তরের সঙ্গে মিশেছিল একটা শিশুর কান্না, লামিয়ার ভয়, আর তার ক্ষুধা, আর সবচেয়ে প্রিয় মানুষটিকে হারানোর বেদনা। যে কেক দেখে সবাই আনন্দিত হয়েছিল সেটি আসলে ছিল একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের নীরব ট্র্যাজেডির একটা প্রতীক। দ্য প্রেসিডেন্ট কেকস আমাদের মনে করিয়ে দেয়, যুদ্ধ শুধু বোমা আর বন্দুক দিয়ে মানুষকে হত্যাই করে না, এটা ধীরে ধীরে মানুষের শৈশব, স্বপ্ন এবং সুখকেও কেড়ে নেয়। আর ছোট্ট লামিয়ার সেই নিরুপায় চোখ দুটি যেন শেষ দৃশ্যেই আমাদের প্রশ্ন করে, একটা শিশুর কাঁধে এত বড় বোঝা চাপিয়ে দেওয়ার অধিকার কি কোনো সমাজের আছে? বন্ধুরা, এই প্রশ্নটা আপনাদের প্রতি ছুঁড়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কমেন্টে মতামত জানাবেন। যদি গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও অসাধারণ সিনেমার গল্প শুনতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যান। ধন্যবাদ।